এই যে অর্থনৈতিক স্বার্থে ল্যাটিন আমেরিকাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা, প্রচুর আমেরিকান অর্থ, আমেরিকান শিল্পপতিরা ল্যাটিন আমেরিকাতে বিনিয়োগ করছে, সেই পুঁজি যেন সুরক্ষিত থাকে, সেই পুঁজির রিটার্ন যেন ভালো হয়, এই দৃষ্টিভঙ্গি থেকে ল্যাটিন আমেরিকার নীতি নিয়েছিল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র তার বিদেশ নীতিকে পরিচালিত করেছিল। এটাকেই পরিভাষায় আমরা বলি ডলার ডিপ্লোমেসি। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডলার কূটনীতি, ডলার দিয়ে কূটনীতিটাকে, ডলারের সাহায্য নিয়ে কূটনীতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা, ওই ল্যাটিন আমেরিকার দেশগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা, এই জন্য এটাকে ডলার ডিপ্লোমেসিও বলা হয়ে থাকে। এরপর তোমরা চলে এসো একেবারে সরাসরি কোনখান থেকে ল্যাটিন আমেরিকা বিদেশ নীতি, ল্যাটিন আমেরিকা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি কিভাবে আস্তে আস্তে পাল্টাচ্ছে এবং কিভাবে তার দৃষ্টিভঙ্গিটা স্পষ্ট হচ্ছে। আমরা আগেও বলেছি যে মার্কিন বিদেশ নীতির ক্ষেত্রে একটা জলবিভাজিকা, একটা বেশ যেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি একটা স্পষ্ট রূপরেখা পেয়েছে, সেটা হচ্ছে 1823 সালের মনরো নীতি। যে মনরো নীতিতে কি বলা হয়েছিল, এর আগের ভিডিওতে বলেছি আমি, যে মনরো নীতিতে বলা হলো যে আমেরিকা ফর দ্য আমেরিকানস। এবার ল্যাটিন আমেরিকার ক্ষেত্রে গিয়ে এবার খেয়াল করো একটা জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এই মনরো নীতিটাকেই ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র এখন একটা অন্য দিকে ঝুঁকছে। এই অন্য দিকে যাওয়াটাকে বলা হচ্ছে ম্যানিফেস্ট ডেস্টিনি। এটাই নিয়তি, মনরো-নীতির এটাই নিয়তি। প্রথমে যখন মনরো-নীতি ঘোষিত হয় তখন মনরো-নীতিকে খুব কড়াকড়িভাবে প্রয়োগ করা হয়নি, এটা আমরা আগে বলেছি। কিন্তু 1845 সালে in 1845 মার্কিন প্রেসিডেন্ট জেমস পক, POLK, জেমস পক প্রথম স্পষ্টই বলে দিলেন যে মনরো-নীতির সূত্র ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র তার পশ্চিম দিকে, অর্থাৎ ল্যাটিন আমেরিকার দিকে, মার্কিন যুক্তরাষ্ট্র তার পশ্চিম দিকে অগ্রসর হবে। সাম্রাজ্যবাদী মনোভাব, খেয়াল করো, তার পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এই অগ্রসর হওয়াটা মনরো-নীতিরই ম্যানিফেস্ট ডেস্টিনি। অর্থাৎ এটাই আমাদের মনরো-নীতিতে বলা হয়েছে, যা হিডেন ছিল, যে আমরা গোটা আমেরিকা মহাদেশে আমেরিকানরাই তাদের ডেস্টিনি ঠিক করবে, তারাই থাকবে, কোনো ইউরোপীয় শক্তি নয়। তাহলে মনরো ডক্ট্রিন 19 শতকের দ্বিতীয়ার্ধে এসে ম্যানিফেস্ট ডেস্টিনির দিকে যাচ্ছে। ইউরোপীয় দেশগুলোর কাছে এটা একটা অ্যালার্ম, ইউরোপীয় দেশগুলোর কাছে এটা একটা সংকেত যে মার্কিন যুক্তরাষ্ট্র আস্তে আস্তে ল্যাটিন আমেরিকার দেশগুলোকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করার জন্য এগিয়ে আসছে। এবার দেখো, 1850-এর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বেশি মাত্রায় ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ইন্টারফেয়ার করতে পারেনি, কারণ গৃহযুদ্ধ চলাকালীন সময়ে সে নিজেই খুব ব্যস্ত ছিল। তথাপি 1862 সালে, in 1862 সালে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন মেক্সিকো দখল করে অস্ট্রিয়াজাত সম্রাট ম্যাক্সমিলিয়ানের হাতে মেক্সিকোকে তুলে দেন। মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতিবাদ করেছিল, কিন্তু যেহেতু গৃহযুদ্ধ চলছে, শুধুমাত্র প্রতিবাদই করা ছিল, আর ও বেশি সক্রিয়ভাবে ব্যাপারটাতে মার্কিন যুক্তরাষ্ট্র তখন ইন্টারফেয়ার করতে পারেনি। কিন্তু যেই গৃহযুদ্ধ পেরিয়ে গেল, 1865-র পরেই মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকোর রিও গ্রান্ডে নদীর তীরে সেনা মজুত করলো এবং
ফ্রান্সের উপর চাপ তৈরি করলো, আর মেক্সিকোবাসীরাও স্বাধীনতার দাবিতে উত্তাল হয়ে উঠল এবং শেষ পর্যন্ত 1870 সালে মার্কিন রাষ্ট্রপতি ইউলিসিস এস গ্রান্ট, আরেকবার এখানটা একটু একটু খেয়াল করো, 1870 সালে মার্কিন রাষ্ট্রপতি ইউলিসিস এস গ্রান্ট স্পষ্ট করে দিলেন যে ল্যাটিন আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিটা কি হতে যাচ্ছে। গ্রান্ট কি বললেন? প্রেসিডেন্ট গ্রান্ট কি বললেন? তিনি স্পষ্টই বললেন, হিয়ার আফটার, কোটেশনটা খেয়াল করো, গ্রান্টের উক্তি বলছি, খেয়াল করো, কোট, হিয়ার আফটার নো টেরিটরি অন দিস কন্টিনেন্ট, হিয়ার আফটার নো টেরিটরি অন দিস কন্টিনেন্ট, কন্টিনেন্ট মানে ব্র্যাকেটে বলো সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা, মধ্য এবং দক্ষিণ আমেরিকা মানে ল্যাটিন আমেরিকাও, shall be regarded as subject to transfer to any European power. আরেকবার বলছি আমি, খেয়াল করো, hereafter no territory on this continent, Central and South America, shall be regarded as subject to transfer to any European power. অর্থাৎ কোনো ইউরোপীয় শক্তি মধ্য এবং দক্ষিণ আমেরিকায়, ল্যাটিন আমেরিকায় আর ইন্টারফেয়ার করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি, মনরো ডক্ট্রিনের ম্যানিফেস্ট ডেস্টিনি, মনরো ডক্ট্রিনের অ্যাগ্রেসিভ ইন্টারপ্রিটেশন প্রেসিডেন্ট গ্রান্ট অত্যন্ত স্পষ্ট করে দিলেন। পরের ধাপে এসো, 1880 সালে মার্কিন সেক্রেটারি অফ স্টেট, যিনি প্রেসিডেন্টের পরে মূল রূপরেখাটা তৈরি করেন, মার্কিন সেক্রেটারি অফ স্টেট, নামটা খেয়াল করো, জেমস জে ব্লেইন, BLAINE, BLAINE, মার্কিন সেক্রেটারি অফ স্টেট জেমস জে ব্লেইন মনরো নীতিকে আরও ব্যাখ্যা করলেন এবং তার এই ব্যাখ্যাটার একটা নতুন নামও দেওয়া হলো। এই নামটা দিয়েই নামটা বললেই বুঝতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যটা কি। জেমস ব্লেইনের এই নীতিটার নাম দিলেন, ল্যাটিন আমেরিকার প্রতি তার নীতিটার মনরো ডক্ট্রিনকে এক্সটেন্ড করে নীতিটার নাম দিলেন বিগ ব্রাদার পলিসি, বড় ভাই, দাদার ভূমিকা, বিগ ব্রাদার পলিসি। এতে বলা হলো ল্যাটিন আমেরিকার দেশগুলির বাজার, খেয়াল করো অর্থনৈতিক উদ্দেশ্য, ল্যাটিন আমেরিকার দেশগুলির বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করা হবে এবং 2, ল্যাটিন আমেরিকার দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব, বিগ ব্রাদার নেতৃত্ব মেনে নেবে। তাহলে 1880 দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ল্যাটিন আমেরিকার নীতির নাম বিগ ব্রাদার পলিসি। কে দিলেন? মার্কিন সেক্রেটারি অফ স্টেট জেমস জে ব্লেইন। তাতে কি বলা হলো? 2টি কথা। 1, ল্যাটিন আমেরিকার বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। 2, ল্যাটিন আমেরিকার দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মেনে নেবে। এবং এই বিগ ব্রাদার পলিসি মেনেই 1889 সালে আমেরিকা মহাদেশের সব রাজ্যগুলোকে নিয়ে তিনি একটা সম্মেলনও ডেকেছিলেন। সবাই বিগ ব্রাদার পলিসিটা মেনে নিক, আমেরিকা মহাদেশের সব দেশগুলোকে নিয়ে তিনি একটা সম্মেলনও ডেকেছিলেন, যদিও সেটা খুব বেশি কার্যকরী হয়নি। গন্ডগোলটা শুরু হলো 1895 সাল থেকে। 1895 সালে ভেনিজুয়েলা ও ব্রিটিশ উপনিবেশ গায়ানার মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ বাঁধে। 1895 সালে ভেনিজুয়েলা ও ব্রিটিশ উপনিবেশ গায়ানার মধ্যে সীমান্ত বিরোধ শুরু হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র তার সাম্রাজ্যবাদী নীতি নিয়ে এই বিবাদে নিজের নাক গলালো। এখন ব্রিটিশ গায়ানাতে মার্কিন যুক্তরাষ্ট্র নাক গলাচ্ছে, এটা ব্রিটেন বা ইংল্যান্ড খুব একটা মানতে চাইছে না, তার ভালো লাগছে না। কিন্তু তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি গ্রোভার ক্লিভল্যান্ড খুব স্পষ্টভাবেই ইংল্যান্ডকে একটা বার্তা পৌঁছে দিলেন, এবং তার সঙ্গে তার যিনি সেক্রেটারি অফ স্টেট ছিলেন রিচার্ড ওলনে OLNEY ঘোষণা করলেন যে আমেরিকা মহাদেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা মহাদেশে ইংল্যান্ডকে এই মেসেজটা পৌঁছে দেওয়া হলো যে আমেরিকা মহাদেশের ব্যাপারে যে কোনো ব্যাপারে শেষ কথা বলবে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং ক্লিভল্যান্ড তার সেক্রেটারি অফ স্টেট ওলনের সাহায্য নিয়ে স্পষ্টভাবে বলে দিলেন যে এই ব্যাপারে বাধা দেওয়ার কোনো ক্ষমতা, কোনো শক্তি, ইউরোপের কোনো শক্তি নেই। মার্কিন যুক্তরাষ্ট্রই বিগ ব্রাদার, মার্কিন যুক্তরাষ্ট্রই নীতি নির্ধারণ করবে, সার্বভৌম ক্ষমতার অধিকারী, সভরেন পাওয়ার ইন আমেরিকান কন্টিনেন্ট, এবং এই ব্যাপারে কোনো ইউরোপিয়ান পাওয়ারের কোনো রকম বাধা দেওয়ার অধিকার নেই। স্পষ্টভাবেই ওলনে এবং ক্লিভল্যান্ডের বক্তব্যটা এরকম: দি ইউনাইটেড স্টেটস ইজ প্র্যাকটিক্যালি সভরেন অন দিস কন্টিনেন্ট। United States is practically sovereign on this continent, and its fiat is law upon the subject to which it confines its interposition. তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা মহাদেশের শেষ কথা বলার অধিকারী, এবং এই ব্যাপারে অন্যের কোনো রকম কোনো খবরদারি, কোনো নাক গলানো মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেবে না। খেয়াল করো, 1894-95 এই ঘটনার পরেই, আমি এর আগের লেকচারে তোমাদের বলেছি, ঠিক এর পরেই 1898 সালে স্পেনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ, কিউবাকে কেন্দ্র করে, এবং 1898 সালের ডিসেম্বর নাগাদ স্পেন যখন আস্তে আস্তে পিছু হটে গেল, তাও 1898 ডিসেম্বর নাগাদ কিউবা, ফিলিপাইন্স, পোর্টোরিকো, গুয়াম দ্বীপ, সব এলাকাগুলো, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সব এলাকাগুলো আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের দখলে নিয়ে তার সাম্রাজ্যবাদী উদ্দেশ্যকে স্পষ্ট করল। এটা একটা ধাপ। এর পরের ধাপে আসবে 1900 সালে থিওডোর রুজভেল্টের সময় ল্যাটিন আমেরিকান নীতি, যেটাকে আমরা বলবো রুজভেল্টস করোলারি। এবং রুজভেল্ট করোলারিটা কি এবং সেটা এরপরে আরেকটা ছোট ভিডিওতে আমি পরে আপলোড করছি।